একটি ছোট্ট বীজ থেকে কিভাবে বিশাল এক মহীরুহ তৈরি হয়, কেন একটি গাছ আলোর দিকেই বেঁকে যায়, আর কেনই বা নির্দিষ্ট সময়ে গাছের পাতা ঝরে পড়ে, এই সব কিছুর পেছনে রয়েছে কিছু অদৃশ্য রাসায়নিক জাদুকর, যাদের আমরা বলি উদ্ভিদ হরমোন বা ফাইটোহরমোন। তুমি ক্লাস 10-এর ছাত্র হও, একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার প্রস্তুতি নাও, কিংবা নার্সিং ও নিটের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য লড়ছ, উদ্ভিদ হরমোনের এই অধ্যায়টি সবার জন্যই সমান গুরুত্বপূর্ণ। উদ্ভিদের বৃদ্ধি, চলন এবং বংশবিস্তারের প্রতিটি ধাপে এই হরমোনগুলোর ভূমিকা অনস্বীকার্য। তাই আজকের এই ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে দেখো এবং এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সায়েন্স কোড বাংলার সাথে জুড়ে থাকো, কারণ বিজ্ঞান এখন পকেটে। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। আজকের আলোচনার বিষয় হল উদ্ভিদ হরমোন। ফল পাকাতে, আগাছা মারতে বা ধরুন কলম থেকে নতুন চারা তৈরি করতে যে রাসায়নিক ব্যবহার করা হয় সেটা আমরা অনেকেই জানি। এই রাসায়নিকগুলোই হল হরমোন। আজ আমরা দেখব কিভাবে এই হরমোনগুলো গাছের বৃদ্ধি থেকে শুরু করে ফলন পর্যন্ত সবকিছু একদম নিপুণভাবে নিয়ন্ত্রণ করে। শুধু তাই নয়, আমরা জানব যে এই হরমোনগুলো আসলে একা একা কাজ করে না। আচ্ছা, এদের মধ্যে একটা বেশ জটিল কথোপকথন চলে, যাকে বলে ক্রসটক। একটা হরমোন কিভাবে অন্য হরমোনের কাজকে প্রভাবিত করে, সেটাই আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। দারুণ। আমরা শুরু করব কৃষিক্ষেত্রে হরমোনের যে সাধারণ ব্যবহারগুলো আছে সেগুলো দিয়ে, আর তারপর ব্রাসিনস্টেরয়েড নামে একটি বিশেষ হরমোন শ্রেণীর গভীরে যাব, যা গাছের ভেতরের এই যোগাযোগ ব্যবস্থায় একটা মাস্টারের ভূমিকা পালন করে। রাসায়নিক সারের চেয়ে হরমোন ব্যবহারের কিছু বিশেষ সুবিধা আছে, যেমন খুব অল্প পরিমাণে লাগে আর এতে মাটি বা জল দূষিত হয় না। ঠিক। তাহলে অক্সিন দিয়েই শুরু করি। এর প্রধান কাজগুলো কি কি? অবশ্যই। অক্সিনের প্রধান কাজ হল গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করা। যেমন ধরুন, কলম বা কাটিং থেকে নতুন মূল গজানোর জন্য কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয়, আইএএ বা এনএএ। ও হ্যাঁ, নার্সারিতে এক ধরনের পাউডার ব্যবহার করতে দেখেছি। একদম, ওটা সেরাডেক্স নামে পরিচিত। ওটা আসলে এই কৃত্রিম অক্সিনই। কিন্তু মজার ব্যাপার হলো, অক্সিনকে একটা ডাবল এজড সোর্ড বা দুমুখো তলোয়ার বলা যেতে পারে। দুমুখো তলোয়ার কেন? একদিকে তো এটা উপকার করছে, নতুন শিকড় গজাচ্ছে। কারণ মাত্রাটাই এখানে সবকিছু। ও আচ্ছা। খুব অল্প মাত্রা এটা গাছের বন্ধু। কোষ বিভাজন বাড়ায়, ফল ঝরে পড়া আটকায়, কিন্তু সেই মাত্রাটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয়, তখন এটার বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়। শত্রু হয়ে যায়, বিশেষ করে আগাছার জন্য। 2,4-D নামে একটি কৃত্রিম অক্সিন আছে, যা বেছে বেছে শুধু চড়া পাতার আগাছা দমন করে, কিন্তু ধান বা গমের মতো ফসলের কোনো ক্ষতি করে না। বলেন কি, একই রাসায়নিকের এত ভিন্ন রূপ? হ্যাঁ, এই দ্বৈত চরিত্রটাই এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। পরিমাণ মতো দিলে জীবন বাঁচায়, আর বেশি দিলে জীবন নেয়। দারুণ ব্যাপার তো। আচ্ছা, ফল ঝরে পড়া আটকানোর পাশাপাশি এর কি আর কোনো আকর্ষণীয় ব্যবহার আছে? আছে তো। এর আরেকটা যুগান্তকারী ব্যবহার হল বীজবিহীন ফল তৈরি করা। ও, পার্থেনোকার্পে। একদম। ১৯৩৬ সালে বিজ্ঞানী গুস্টাফসন প্রথম অক্সিন প্রয়োগ করে নিষেক ছাড়াই ফল তৈরি করে দেখান। আজকের দিনে আমরা যে বীজহীন আঙুর, কলা বা পেঁপে খাই, তার পেছনে কিন্তু এই প্রযুক্তিরই অবদান। অক্সিন তো তাহলে গাছের ডালপালা, ফলের সংখ্যা এসব নিয়ন্ত্রণ করছে, কিন্তু ফলের আকার? আমরা বাজারে যে বড় বড় রসালো আঙুর দেখি, সেগুলোর পেছনেও কি কোনো হরমোনের কারসাজি আছে? এখানে কি জিবেরেলিনের ভূমিকা? একদম ঠিক জায়গায় ধরেছেন। এখানেই আসে জিবেরেলিন। এর প্রধান কাজ হল কোষের আকার বাড়ানো, আর এর সবচেয়ে সফল প্রয়োগ দেখা যায় আঙুর চাষে। তাই? হ্যাঁ, জিবেরেলিন স্প্রে করে আঙুরের আকার প্রায় দ্বিগুণ করা সম্ভব। এছাড়া আখের ফলন বাড়াতেও এর দারুণ ব্যবহার আছে। জিবেরেলিন আখের কাণ্ডের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বাড়িয়ে দেয়, মানে গাছটা লম্বা হয়। ফলে চিনির উৎপাদনও বেড়ে যায়। ঠিক তাই। আচ্ছা, একটা ব্যাপার আমার সবসময় মাথায় ঘুরত। আমাদের বাড়িতে যখন কাঁচা আম পেড়ে আনা হতো, মা বলতেন অন্য পাকা ফলের সাথে রেখে দিতে। বলতেন তাহলে নাকি তাড়াতাড়ি পেকে যাবে। এর পেছনেও কি এই রকম কোনো হরমোনই দায়ী? একেবারে। আপনি আসলে ইথিলিন হরমোনের কথাই বলছেন। ও আচ্ছা। ইথিলিন একটা গ্যাসীয় হরমোন, এবং ফল পাকানোর প্রক্রিয়ায় এর ভূমিকা সবচেয়ে বেশি।
আপনার মা যেটা করতেন সেটা হলো পাকা ফল থেকে যে প্রাকৃতিক ইথিলিন গ্যাস বের হয় সেটাকেই কাজে লাগানো। তার মানে বাণিজ্যিকভাবেও এই একই পদ্ধতি ব্যবহার করা হয়? হ্যাঁ, তবে নিয়ন্ত্রিত উপায়ে। কিন্তু এখানে একটা সাধারণ প্রশ্ন আসে, এই যে রাসায়নিক দিয়ে ফল পাকানো হচ্ছে, এটা কি স্বাস্থ্যের জন্য নিরাপদ? অনেকেই তো কার্বাইড দিয়ে পাকানো আমের কথা ভেবে ভয় পান। এই বাণিজ্যিক পদ্ধতিটা কি তার চেয়ে আলাদা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, যার মধ্যে আর্সেনিক আর ফসফরাসের মতো ক্ষতিকর উপাদান থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য অবশ্যই বিপজ্জনক। কিন্তু বাণিজ্যিকভাবে এখন ইথেফোন নামে একটি তরল রাসায়নিক ব্যবহার করা হয়। ইথেফোন? হ্যাঁ, এটা জলে মেশালে ধীরে ধীরে ইথিলিন গ্যাস ছাড়ে। এই একই গ্যাস কিন্তু গাছ প্রাকৃতিকভাবেই তৈরি করে, তাই নিয়ন্ত্রিত মাত্রায় এর ব্যবহারকে সারা বিশ্বেই নিরাপদ হিসেবে দেখা হয়। আচ্ছা, তার মানে এটা তুলনামূলকভাবে অনেক নিরাপদ। অবশ্যই। এছাড়া আনারস গাছে একসাথে ফুল ফোটাতে বা ধরুন লেবুর খোসার সবুজ ভাব দূর করে হলুদ করতেও এই ইথিলিনই ব্যবহার হয়। তাহলে আমাদের তালিকার শেষ পরিচিত হরমোন হল সাইটোকাইনিন। এর বিশেষত্ব কি? একে তো ঠিক ওভাবে ফল বা ফুলের সাথে মেলানো যায় না। সাইটোকাইনিনের মূল কাজ হল কোষ বিভাজন বা সেল ডিভিশনের গতি বাড়িয়ে দেওয়া। কোষ বিভাজন? সোজা কথায় এ হল গাছের যৌবন ধরে রাখার হরমোন। বাহ! এই ক্ষমতার কারণে এর দুটি প্রধান বাণিজ্যিক ব্যবহার রয়েছে। প্রথমত, এটা গাছের বার্ধক্যকে দেরি করিয়ে দেয়। ফুলদানিতে রাখা ফুল বা বাজার থেকে আনা লেটুস পাতাকে বেশি দিন সতেজ রাখতে সাইটোকাইনিন স্প্রে করা হয়। আর দ্বিতীয় ব্যবহারটা? দ্বিতীয় ব্যবহারটা আরও চমকপ্রদ। এটা হলো টিস্যু কালচার। টিস্যু কালচার মানে গবেষণাগারে একটা গাছের ছোট্ট অংশ থেকে হাজার হাজার চারা গাছ তৈরি করা? একদম। এই পদ্ধতিতে মিডিয়ামে অক্সিনের সাথে সাইটোকাইনিনও দেওয়া হয়, যা দ্রুত কোষ বিভাজন ঘটিয়ে একটা কোষের পিণ্ড বা ক্যালাস তৈরি করে, আর সেখান থেকেই পরে হাজার হাজার চারা জন্মায়। ভাবা যায় একটা পাতা থেকে একটা আস্ত জঙ্গল তৈরি করার ক্ষমতা রাখে এই হরমোন। ঠিক তাই। ষষ্ঠ শ্রেণীর হরমোন মানে ব্রাসিনোস্টেরয়েড নিয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ। এর আবিষ্কারের গল্পটাও নাকি বেশ মজার। হ্যাঁ, গল্পটা বেশ আকর্ষণীয়। প্রায় ৪০ বছর আগে বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে কিছু গাছের পরাগরেণু বা পোলেন থেকে তৈরি করা এক ধরনের রস অন্য গাছের বৃদ্ধিতে অদ্ভুতভাবে প্রভাব ফেলছে, তাদের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা করে তুলছে। এক মিনিট, পরাগরেণু মানে পোলেন, যেটা থেকে মানুষের অ্যালার্জি হয়, সেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করছে? ব্যাপারটা তো বেশ অদ্ভুত। ঠিক তাই। তখন এর নাম দেওয়া হয়েছিল ব্রাসিন। কিন্তু এই ব্রাসিনের পেছনের আসল রাসায়নিক পদার্থটি কি তা খুঁজে বের করতে বিজ্ঞানীদের রীতিমতো ঘাম ছুটে গিয়েছিল। ঘাম ছুটে গিয়েছিল বলতে কতটা কঠিন ছিল কাজটা? গবেষণাপত্রটি বলছে প্রায় ৪০০ পাউন্ড। ৪০০ পাউন্ড? হ্যাঁ, প্রায় ১৮০ কেজি র্যাপসিড পোলেন প্রক্রিয়াজাত করার পর বিজ্ঞানীরা প্রথমবার ব্র্যাসিনোলাইড নামক সক্রিয় যৌগটি শনাক্ত করতে সক্ষম হন। বলেন কি, ১৮০ কেজি পোলেন থেকে মাত্র কয়েক মিলিগ্রাম যৌগ? আমি যখন প্রথমবার এটা পড়ি আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ভাবুন একবার, আজকের দিনেও এত বড় মাপের একটা এক্সপেরিমেন্ট করা প্রায় অসম্ভব। অবিশ্বাস্য। তাহলে এই ব্রাসিনোস্টেরয়েড ঠিক কী কাজ করে যে এর পেছনে এতটা খাটতে হলো? এটি গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণের একটি প্রধান নিয়ন্ত্রক। কোষ বিভাজন, কোষের দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রজনন বিকাশে এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গবেষণায় দেখা গেছে যে গাছগুলোতে জিনগত ত্রুটির কারণে এই হরমোন তৈরি হয় না আচ্ছা। বা এর সংকেত ঠিকমতো কাজ করে না, সেগুলি বামন হয়, তাদের পাতা ছোট হয় এবং ফুল আসতেও অনেক দেরি হয়। এখানেই তো ক্রস স্টক বা পারস্পরিক কথোপকথনের ধারণাটি আসছে। একদম। এই নতুন হরমোন কিভাবে পুরনো বা ক্লাসিক হরমোন যেমন অক্সিনের সাথে কথা বলে? এরা কি বন্ধু নাকি শত্রু? এদের সম্পর্কটা বেশ জটিল, অনেকটা ফ্রেনেমির মতো। ফ্রেনেমি? হ্যাঁ, মানে স্থানকাল পাত্রভেদে এদের সম্পর্ক বদলায়। অক্সিন এবং ব্রাসিনোস্টেরয়েড একসাথে গাছের মূল এবং কাণ্ডের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। কখনো এরা একে অপরের সহযোগী, আবার কখনো বিরোধী। যেমন গাছের মূলের একেবারে ডগায়, যেখানে কোষ বিভাজন আর বৃদ্ধি সবচেয়ে বেশি হয়, সেখানে এদের মধ্যে একটা বিরোধী সম্পর্ক দেখা যায়। কোনো কোষ কতটা বাড়বে তা নির্ভর করে এই দুটি হরমোনের সঠিক অনুপাতের ওপর। তার মানে একটা ব্যালেন্স দরকার। একদম।
যদি কোনো নির্দিষ্ট কোষে সঠিক মাত্রার ব্রাসিনোস্টেরয়েড না থাকে তাহলে অক্সিন থাকা সত্ত্বেও বৃদ্ধি আটকে যায়। আর জিববেরেলিনের সাথে সম্পর্ক কেমন? এখানেই তো ব্যাপারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আপনি বলছিলেন ব্রাসিনোস্টেরয়েডের অভাবেও গাছ বামন হয়, আবার জিববেরেলিনের অভাবেও তাই। ঠিক। বিজ্ঞানীরাও প্রথম থেকে এই মিলটা লক্ষ্য করেন। এর কারণ খুঁজতে গিয়ে দেখা যায় এদের মধ্যে একটা গভীর সহযোগিতা সম্পর্ক রয়েছে। ব্রাসিনোস্টেরয়েড আসলে জিববেরেলিন হরমোন তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, তার মানে ব্রাসিনোস্টেরয়েড হলো জিবেরেলিনের ম্যানেজারের মতো, তাকে কাজ করতে বলছে। চমৎকার বলেছেন, ঠিক তাই। কিন্তু মজাটা এখানে শেষ নয়। আরও আছে? হ্যাঁ, রাস্তাটা দ্বিমুখী। ব্রাসিনোস্টেরয়েড যেমন জিবেরেলিন তৈরি বাড়ায়, তেমনি বেড়ে যাওয়া জিবেরেলিন উল্টে ব্রাসিনোস্টেরয়েডের কাজকে আরও শক্তিশালী করে তোলে। ও আচ্ছা, এটা একটা পজিটিভ ফিডব্যাক লুপের মতো কাজ করে। এই পজিটিভ ফিডব্যাক লুপ ব্যাপারটাকে যদি আরেকটু সহজ করে বলা যায়, এটা কি অনেকটা মাইকের সামনে দাঁড়ালে যেমন আওয়াজটা হু হু করে বাড়তে থাকে, সেরকম কিছু? একেবারে পারফেক্ট উদাহরণ। ঠিক তাই, একজন আরেকজনের শক্তি ক্রমাগত বাড়িয়েই চলেছে যতক্ষণ না কোনো বাইরের সংকেত এসে এই চক্রটা ভাঙছে। বুঝেছি। এই কারণে এদের যে কোনো একটির অভাবে গাছের বৃদ্ধি মারাত্মকভাবে কমে যায়, কারণ পুরো সিস্টেমটাই দুর্বল হয়ে পড়ে। কিন্তু এরা কি সবসময় একে অপরের বন্ধু? মানে প্রতিকূল পরিস্থিতিতেও কি এই বন্ধুত্ব টিকে থাকে? না, টিকে থাকে না। আর এখানেই প্রকৃতির আসল কারসাজি। বিশেষ পরিস্থিতিতে, যেমন চাপ বা প্রতিকূল পরিবেশে, এদের সম্পর্ক পুরোপুরি উল্টে যায়। তাই নাকি? দুটি দারুণ উদাহরণ দেওয়া হয়েছে। প্রথমটি হল রোগের আক্রমণের ক্ষেত্রে। ধানের একটি বিশেষ মূলের রোগে এক ধরনের জীবাণু গাছের ব্রাসিনোস্টেরয়েডকে ব্যবহার করে গাছের জিববেরেলিন ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা নষ্ট করে দেয়। বলেন কি? হ্যাঁ, এখানে ব্রাসিনোস্টেয়ার গাছের বন্ধু না হয়ে শত্রুর হাতিয়ার হয়ে ওঠে এবং গাছের ক্ষতির কারণ হয়। তার মানে জীবাণুটা গাছেরই একটা সিস্টেমকে হ্যাক করে ফেলছে। একদম। আর দ্বিতীয় উদাহরণটি? দ্বিতীয় উদাহরণটি বন্যা পরিস্থিতির। কিছু জাতের ধান আছে যারা বন্যার সময় জলের নিচে তলিয়ে গেলে নিজেদের বৃদ্ধি পুরোপুরি থামিয়ে দেয়। শক্তি বাঁচানোর জন্য? ঠিক তাই। কারণ অন্ধকারে সালোক সংশ্লেষণ তো সম্ভব নয়, তাই অযথা বেড়ে উঠে শক্তি ক্ষয় না করে তারা জল সরে যাওয়ার জন্য অপেক্ষা করে। এই কাজটি করতে ব্রাসিনোস্টেরয়েড জিববেরেলিনের কার্যকারিতা কমিয়ে দিয়ে গাছকে এই অপেক্ষা করার অবস্থায় যেতে সাহায্য করে। ও, তার মানে এখানে তাদের সম্পর্কটা সহযোগিতার বদলে নিয়ন্ত্রণের। একদম। ব্রাসিনোস্টেরয়েড তখন ম্যানেজারের বদলে ব্রেকের মতো কাজ করে। বাহ! তাহলে সংক্ষেপে অন্যান্য হরমোনের সাথে ব্রাসিনোস্টেরয়েডের সম্পর্কটা কেমন? অন্যান্য হরমোনের সাথেও এর যোগাযোগ বেশ নিবিড়। যেমন সাইটোকাইনিনের সাথে মিলে এটি গাছের পাতা ও মূলের বৃদ্ধিকে উৎসাহিত করে। এক্ষেত্রে এরা সহযোগী। আচ্ছা। ইথিলিনের সাথে সম্পর্কটা বেশ মজার এবং পুরোপুরি মাত্রার ওপর নির্ভরশীল। মানে? যদি কোষে বেশি মাত্রার ব্রাসিনোস্টেরয়েড থাকে তাহলে ইথিলিন তৈরি বেড়ে যায়, কিন্তু যদি ব্রাসিনোস্টেরয়েডের মাত্রা কম থাকে তাহলে ইথিলিন তৈরি কমে যায়। একই হরমোন অবস্থা ভেদে ইথিলিন উৎপাদনকে বাড়াতে বা কমাতে পারে। হ্যাঁ, সবশেষে বাকি রইল অ্যাবসিসিক অ্যাসিড বা এবিএ। এর সাথে সম্পর্কটা কেমন? এদের সম্পর্ক পুরোপুরি বিপরীত বা অ্যান্টাগনিস্টিক। বিপরীত? হ্যাঁ, অ্যাবসিসিক অ্যাসিড হল উদ্ভিদের প্রধান স্ট্রেস হরমোন। খরা, লবণাক্ততা বা অতিরিক্ত ঠান্ডার মতো প্রতিকূল পরিবেশে এটা গাছের বৃদ্ধি থামিয়ে দেয়, পাতার ছিদ্র বা পত্ররন্ধ্র বন্ধ করে দেয় এবং গাছকে টিকে থাকতে সাহায্য করে। অন্যদিকে ব্রাসিনোস্টেরয়েড বৃদ্ধিকে উৎসাহিত করে। তার মানে অনেকটা গাড়ির অ্যাক্সেলারেটর আর ব্রেকের মতো। একদম, খুব ভালো বলেছেন। স্বাভাবিক অনুকূল পরিবেশে ব্রাসিনোস্টেরয়েড মানে অ্যাক্সেলারেটর, অ্যাবসিসিক অ্যাসিডের মানে ব্রেকের কাজকে দমিয়ে রাখে, যাতে গাছ ঠিকমতো বাড়তে পারে। ঠিক। আর বিপদের সময় অ্যাবসিসিক অ্যাসিড মানে ব্রেক ব্রাসিনোস্টেরয়েডের কাজকে থামিয়ে দিয়ে গাছের প্রতিরক্ষামূলক ব্যবস্থা চালু করে দেয়। এই দুইয়ের নিখুঁত ভারসাম্যই গাছকে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে। গাছের ভেতরের আসল জগৎটা একটা বিশাল অর্কেস্ট্রার মতো। এখানে অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিনের মতো বিভিন্ন বাদ্যযন্ত্র আছে, আর ব্রাসিনোস্টেরয়েডের মতো হরমোনগুলো এই অর্কেস্ট্রার একজন মাস্টার কন্ডাক্টরের ভূমিকা পালন করছে, যে নির্ধারণ করছে কখন কোন সুর বাজবে, কখন সুরের গতি বাড়বে আর কখন একদম থেমে যেতে হবে। একদম ঠিক।
এই জটিল নেটওয়ার্ক বোঝা শুধুমাত্র একাডেমিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এর অনেক প্রায়োগিক গুরুত্ব রয়েছে। ভবিষ্যতের কৃষিতে হ্যাঁ, ভবিষ্যতের কৃষি, বিশেষ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যখন আমরা জলবায়ু পরিবর্তনের মুখে আরও সহনশীল এবং বেশি ফলনশীল ফসল তৈরির চেষ্টা করছি, তখন এই জ্ঞান অপরিহার্য। কোন জিনকে নিয়ন্ত্রণ করলে খরা সহ্য করার ক্ষমতা বাড়বে বা ফলন বেশি হবে, তা বোঝার জন্য এই হরমোনাল ক্রসটকের জ্ঞান থাকাটা খুব জরুরি। সবশেষে একটি ভাবনার বিষয়। প্রাণীদেহে পিটুইটারি বা থাইরয়েডের মতো নির্দিষ্ট গ্রন্থি থেকে হরমোন তৈরি হয়, যা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ঠিক। আমরা জানলাম যে উদ্ভিদের কোনো নির্দিষ্ট গ্রন্থি বা রক্ত সংবহনতন্ত্র নেই। নেই। তাদের হরমোন তৈরি হয় মূল, কচি পাতা বা কাণ্ডের অগ্রভাগের মতো বিভিন্ন অংশে এবং জাইলেম ফ্লোয়েমের মাধ্যমে তা পরিবাহিত হয়। তাহলে প্রশ্ন হল, এই বিকেন্দ্রীভূত ব্যবস্থা নিয়েও একটি গাছ কিভাবে তার গভীরতম মূল থেকে সর্বোচ্চ পাতা পর্যন্ত এত নিখুঁত ও সমন্বিত নিয়ন্ত্রণ বজায় রাখে? ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা, বিজ্ঞান এখন পকেটে। হা 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 হা। প্রশ্নটা তোমাদের জন্য দিয়ে গেলাম। উত্তরটা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। কেমন লাগলো আজকের এই উদ্ভিদ হরমোন পর্ব? আশা করি উদ্ভিদ হরমোন সম্পর্কে তোমাদের গতানুগতিক ধারণা আজ বদলে দিতে পেরেছি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করো। মনে করো এটাই তোমাদের গুরুদক্ষিণা। কারণ সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, কিন্তু তোমাদের এই এক একটি সমর্থন আমাকে সাহস যোগায় আগামীতে বিজ্ঞানের আরও যুগান্তকারী সব লেকচার নিয়ে হাজির হতে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও নতুন কোনো বিজ্ঞানের রহস্য নিয়ে। ভালো থেকো, শিখতে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।